হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিনেমার রাজ্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমরা এক্সপ্লেন করব ব্ল্যাক হ্যাট নামের সাইবার ক্রাইমের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি, যা 2015 সালে রিলিজ হয়েছিল। এই মুভিতে আমরা দেখব একটি হ্যাকার গ্রুপ একসাথে 3টি ব্যাংক হ্যাক করে এবং $74 মিলিয়ন চুরি করে নেয়। তাদের হ্যাকিং এর পদ্ধতি এতটাই উন্নত এবং এতটাই জটিল ছিল যে পুলিশ বাধ্য হয়ে জেলে বন্দী থাকা একজন হ্যাকারের সাহায্য নিতে বাধ্য হয়। কাহিনীর শেষটা অনেক টুইস্ট এবং সাসপেন্সে ভরপুর, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বন্ধুরা, ভিডিওতে লাইক, কমেন্ট এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কাহিনীর শুরুতে আমরা হংকং এর একটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন দেখি, যার কন্ট্রোল সিস্টেম কেউ হ্যাক করে সেখানকার সব কুলিং ফ্যান বন্ধ করে দিয়েছিল, যার ফলে পাওয়ার স্টেশনটি অত্যন্ত গরম হয়ে যায় এবং তাতে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অনেক মানুষ আহত হয় এবং অনেকে মারাও যায়। সব নিউজ চ্যানেলে এই খবর দেখানো হতে থাকে। এরপর আমরা পুলিশের সাইবার সিকিউরিটি হেড অ্যালেক্সকে দেখতে পাই। অ্যালেক্স এই বিস্ফোরণ সম্পর্কে তার সিনিয়র কর্মকর্তাদের সাথে মিটিং করছিল। সেখানে সে বলে যে এই পাওয়ার প্ল্যানেটের সিস্টেম কেউ হ্যাক করেছে এবং হ্যাকার র্যাট নামের একটি ম্যালওয়্যার ব্যবহার করেছে, যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এই ম্যালওয়্যার ইন্টারনেটের মাধ্যমে কোনো সিস্টেমে ঢোকানো সম্ভব নয়, তাই নিশ্চয়ই কেউ পাওয়ার প্ল্যানেটে ঢুকে ম্যানুয়ালি ম্যালওয়্যারটি সিস্টেমে ঢুকিয়েছে। তাই এখন আমাদের সেই মানুষটিকে খুঁজে বের করতে হবে যে এটি করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে হ্যাকাররা না তো কারো কাছে কোনো টাকা চেয়েছে আর না কাউকে মারার হুমকি দিয়েছে। অর্থাৎ পরিষ্কার ছিল যে তাদের উদ্দেশ্য অন্য কিছু। যাই হোক, এবার অন্যদিকে আমেরিকার একটি জেলে আমরা নিক নামের এক যুবককে দেখতে পাই। নিকের কাছে ফোন পাওয়ার কারণে জেলের কর্মকর্তারা তাকে সেল থেকে বের করে জিজ্ঞাসাবাদ করছিল, কারণ সে একজন হ্যাকার এবং তাদের মনে হচ্ছিল সম্ভবত সে এই পাওয়ার প্ল্যানেট হ্যাকিং এর সাথে যুক্ত। কিন্তু নিকের কাছে কিছু না পাওয়ায় তাকে আবার ছেলে পাঠিয়ে দেওয়া হয়। এখন চীন শিফট হয় এবং আমরা চীনের সাইবার সিকিউরিটি অফিস দেখি, যেখানে ক্যারল এবং হেনরি নামের 2 অফিসার অ্যালেক্সের ব্যাপারে কথা বলছে। অ্যালেক্স আমেরিকার সবচেয়ে বড় ইনস্টিটিউট MIT থেকে কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েশন করেছে এবং তার বোন লিয়ানো MIT থেকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করেছে। এখন অন্যদিকে অ্যালেক্স নিজের ঘরে বসে হ্যাকারদের চালানো কোডগুলো দেখছিল। তখনই সে পরিচিত কিছু কোড দেখতে পায় এবং যা দেখে সে একেবারে চমকে যায়। পরে সে তার বোন লিয়ানের সাথে দেখা করে এবং বলে যে যখন আমি MIT তে পড়তাম তখন আমি এবং আমার এক বন্ধু মিলে কিছু হ্যাকিং কোড লিখেছিলাম আর এই হ্যাকাররা সেই কোডগুলোই ব্যবহার করছে। তাই এই মামলার তদন্ত করতে আমার তোমার সাহায্য চাই। এরই মধ্যে পরের দিন হ্যাকাররা একটি স্টক এক্সচেঞ্জে সাইবার অ্যাটাক করে। তারপরের দিন সাইবার সিকিউরিটি অফিসে এক মিটিং চলাকালীন ড্যানিয়েল নামের এক ব্যক্তি স্টক এক্সচেঞ্জে সাইবার অ্যাটাক সম্পর্কে সবাইকে জানায় যে অ্যাটাকে 2 ধরনের কোড ব্যবহার করা হয়েছে। কেউ সিস্টেমে র্যাট ম্যালওয়্যার পুশ করেছে, তারপর সেই র্যাটের মাধ্যমে পেলোড নামের আরো একটি ম্যালওয়্যার ঢোকানো হয়েছে। কোড দেখে মনে হচ্ছে 2টি কোড 2জন আলাদা মানুষ লিখেছে। তখন অ্যালেক্স ক্যারল এবং হেনরিকে আলাদা একটি রুমে নিয়ে যায় এবং তাদেরকে বলে যে হ্যাকাররা হ্যাক করার জন্য আমার লেখা কোড ব্যবহার করছে। আমি এই কোড আমার কলেজ জীবনে লিখেছিলাম এবং আমার সাথে আমার এক বন্ধু নিকো ছিল। সে হ্যাকিং এ অনেক দক্ষ এবং আমাদের এই কেসে তার সাহায্য নিতে হবে। কিন্তু দুজনের কেউই অ্যালেক্সের কথা মানতে রাজি ছিল না। পরের দিনই ক্যারল আবার একটি চুরির রিপোর্ট নিয়ে অ্যালেক্সের কাছে আসে এবং জানায় যে হ্যাকাররা এবার একসাথে 4টি ব্যাংক অ্যাটাক করে মোট $46 মিলিয়ন চুরি করেছে। তারা এখন ফিনান্সিয়াল মার্কেটের দিকে এগোচ্ছে এবং আমাদের তাদের যত দ্রুত সম্ভব ধরতে হবে। অ্যালেক্স আবার তার বন্ধু নিকের কথা উল্লেখ করে, কিন্তু এবার ক্যারল তার কথা মেনে নেয় এবং নিককে আনার জন্য লোক পাঠিয়ে দেয়। কিন্তু নিক তাদের সাথে কাজ করার আগে একটি শর্ত রাখে। সে বলে যে আমি তোমাদের সাথে কাজ করব, কিন্তু বিনিময়ে আমার সব সাজা মওকুফ করে দিতে হবে, আমাকে জেল থেকে মুক্তি দিতে হবে। তখন সেই লোক জবাব দিয়ে বলে যে যদি তুমি হ্যাকারদের ধরিয়ে দিতে পারো তবেই তোমার শর্ত মানা হবে। এরপর নিক জেলের বাইরে অ্যালেক্স এবং ক্যারলের সাথে দেখা করে। অ্যালেক্সের সাথে তার বোন লিয়ানো সেখানে উপস্থিত ছিল। যখন তারা প্লেনে করে চায়না ফিরছিল তখন অ্যালেক্স নিককে হ্যাকারদের ব্যবহৃত কোড দেখায়, কিন্তু নিকের হাতে ল্যাপটপ দেখে ক্যারল কিছুটা বিরক্ত হয়, কারণ সে এখনো নিককে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু অ্যালেক্স এবং লিয়ানের বোঝানোর পর সে মেনে নেয়
এরপর নিক সেই স্টক এক্সচেঞ্জের সার্ভারগুলো দেখার পর হ্যাকারদের কোড অ্যানালাইসিস করে। তারপর সে জানায় যে কেউ এখানে এসে ফিজিক্যালি রেড ম্যানুয়াল ঢুকিয়েছে এবং তারপর তার মাধ্যমে এই সিস্টেমের মধ্যে আরো একটি ভাইরাস ইনপুট করেছে। একথা শুনে ক্যারল সেখানের স্টাফদের জিজ্ঞেস করে যে সম্প্রতি কেউ কি কোম্পানি ছেড়েছে। তখন তারা জানতে পারে এলজো নামের এক লোক সম্প্রতি কোম্পানি ছেড়েছে এবং তার কাছে সিস্টেমের অ্যাক্সেসও ছিল। একথা শুনে নিক বুঝে যায় যে এলজোই সেখানে ভাইরাস ঢুকিয়েছে। নিক হেনরির কাছ থেকে এলজোর ব্যাপারে আরো তথ্য বের করে। নিক সবাইকে জানায় যে এই হ্যাকাররা বাকিদের মতো টাকার জন্য হ্যাকিং করছে না, তাদের উদ্দেশ্য অন্য কিছু। আমাদের যত দ্রুত সম্ভব এলজোর সাথে দেখা করে তার থেকে তথ্য বের করতে হবে। তারপর নিক অ্যালেক্স এবং লিয়ানকে সাথে নিয়ে এলজোর বাড়িতে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে যে এলজোর মৃত্যু হয়েছে। তার ঘর তল্লাশি করে তারা সেখানে অনেক হ্যাকিং টুলস পায়। এলজোর কম্পিউটার পরীক্ষা করে নিক দেখে যে সে কারো সাথে চ্যাটিং করছিল। এখন নিক এলজোর আইডি থেকে সেই ব্যক্তিকে মেসেজ পাঠায় এবং একটি রেস্টুরেন্টে দেখা করার জন্য ডাকে। অন্যদিকে ক্যারল এবং অ্যালেক্স সেই স্টক এক্সচেঞ্জের একজন বড় কর্মকর্তা গ্যারির সাথে দেখা করে। ক্যারল বলে যে তোমাদের এক্সচেঞ্জে যারা ট্রেডিং করছে তাদের সব ডেটা আমাদের চাই, আমরা দেখব এখান থেকে কোনো সূত্র পাওয়া যায় কিনা। কিন্তু গ্যারি ডেটা দিতে অস্বীকার করে। তখন ক্যারল তার কিছু পুরনো কুকীর্তি সবার সামনে আনার কথা বলে। তখন শেষ পর্যন্ত গ্যারি বাধ্য হয়ে তাদের হাতে ডাটাগুলো তুলে দেয়। ইতিমধ্যে নিক এবং লিয়ান সেই রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছিল যেখানে চ্যাটিং এর সময় দেখা করার জন্য ডাকা হয়েছিল। লিয়ান নিককে জিজ্ঞেস করে যে তুমি আসলে কেন জেলে ছিলে। নিক জানায় যে ব্যাংকের সিস্টেম হ্যাক করে সে টাকা চুরি করত, কিন্তু একদিন সে ধরা পড়ে যায় এবং তাকে 13 বছরের সাজা দেওয়া হয়। কথার ছলে নিক অনুভব করে যে তারা দুজন অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ তাদের সাথে দেখা করতে আসেনি। এটা দেখে তার সন্দেহ হয়। তখন সে রেস্টুরেন্টের পিছনের কেবিনে গিয়ে দেখে যে সেখানে একটি মোশন সেন্সিং ক্যামেরা মনিটর লাগানো আছে। নিক বুঝে যায় যে হ্যাকাররা সত্যি এখানে এসেছিল এবং তারা অনেকক্ষণ ধরে নিকের উপর নজর রাখছিল। নিক সেখানে থাকা কম্পিউটার দিয়ে হ্যাকারের সাথে কথা বলে, কিন্তু হ্যাকাররা তাকে গালি দিয়ে লাইন ডিসকানেক্ট করে দেয়। তারপর নিক লিয়ানের সাথে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন কিছু লোক রেস্টুরেন্টে ঢুকে পড়ে আর তারা তার উপরে হামলা করে দেয়, কিন্তু নিক সবাইকে মেরে লিয়ানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। যাই হোক, এবার অন্যদিকে ক্যারল এবং অ্যালেক্স স্টক এক্সচেঞ্জের ক্লায়েন্টের ডেটা চেক করছিল। তখন তারা দেখে যে একই সময়ে 3টি ব্যাংকে মোট $74 মিলিয়ন ট্রান্সফার করা হয়েছে এবং ওই 3টি ব্যাংক হংকং এ অবস্থিত। নিক অ্যালেক্সকে ফোন করে জানায় যে হ্যাকাররা এলজোকে আমাদের পরিচয় জানার জন্য ব্যবহার করেছে, তাই আমাদের এই সূত্রের পিছু নেওয়ার বদলে টাকার ট্রানজেকশন গুলো ট্র্যাক করা উচিত, তবেই আমরা হ্যাকারদের কাছে দ্রুত পৌঁছতে পারবো। তারপর অ্যালেক্স তার বোন লিয়ানকে নিকে নিয়ে পরদিন সকালে হংকং এ পৌঁছাতে বলে। পরদিন সকালে নিক এবং লিয়ান হংকং যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু পরের দিনই সেখানে আরো একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। অ্যালেক্স এবং তার টিম সেখানে পৌঁছানোর পর পাওয়ার প্ল্যানেটের স্টাফদের জিজ্ঞাসাবাদ করে যে যখন হ্যাকার সিস্টেম হ্যাক করে প্ল্যান্টে বিস্ফোরণ ঘটিয়েছে তখন কি তারা কোনো ধরনের দাবি বা টাকার চাহিদা করেছিল। তখন স্টাফরা না বলে দেয়। লিয়ান বলে যে যখন কোনো মেশিন হঠাৎ অফ হয়ে যায় তখন সেটি ইনস্ট্যান্ট মেমোরি হার্ড ড্রাইভে সেভ করে নেয়। যদি সেটি চেক করা যায় তবে হতে পারে হ্যাকারের আসল আইপি পাওয়া যাবে। তখন স্টাফ জানায় যে সেই হার্ড ড্রাইভ আমাদের সার্ভার রুমে আছে, কিন্তু পুরো এলাকায় এত গরম যে সেখানে ভিতরে যাওয়া অসম্ভব। এরপর তারা 3 জন ট্যাক নামের একজন পুলিশ অফিসারের সাথে দেখা করে যে কিছু সময় ধরে হ্যাকারদের ট্র্যাক করছিল। ট্যাক জানায় যে হ্যাকাররা 3টি আলাদা রাস্তা দিয়ে যাতায়াত করছে, কিন্তু তারা কখনো একে অপরের সাথে দেখা করে না। নিক ওই 3টি রাস্তায় একসাথে মিলিয়ে দেখে যে 3টি রাস্তায় এক জায়গায় এসে মিলিত হয়। তারা সেই এলাকা তল্লাশি করার পরিকল্পনা করে। সেখানে তারা একটি পিকআপ ভ্যান পায় যার উপর পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছিল। তারা জানায় যে কাশার নামের এক লোক প্রতিদিন একটি রেস্টুরেন্টে বসে কারোর জন্য অপেক্ষা করে, কিন্তু কার সাথে দেখা করে না। সে কাউকে মেসেজ করে এবং সেখান থেকে চলে যায়। একথা শুনে নিকের সন্দেহ বাড়ে এবং তার মনে হয় যে তারা কমিউনিকেশন করার জন্য কোনো শর্ট রেঞ্জ ডিভাইসের ব্যবহার করছে। তাই সে রেস্টুরেন্টের কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে,
কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও সন্দেহজনক কিছু না পাওয়ায় নিক টেকের ফোন দিয়ে সেখানকার ওয়াইফাই সিগন্যাল চেক করতে থাকে। সিগন্যাল অনুসরণ করে সে একটি শর্ট রেঞ্জ ব্লুটুথ ট্রান্সমিটার উদ্ধার করে। ভ্যানে ফিরে নিক জানায় যে কাসার রেস্টুরেন্টে বসে কাউকে মেসেজ পাঠায় না, বরং সে ব্লুটুথ ট্রান্সমিটারে কোড ঢুকিয়ে রাখতো এবং যখন তার টিমের লোকেরা সেই ব্লুটুথ ট্রান্সমিটারের পাশ দিয়ে যেত তখন তারা কোডটি রিসিভ করে নিত আর সেই কোডের ভিতরেই তাদের জন্য মেসেজ লুকিয়ে থাকতো। এখন ক্যারল কাসারকে ধরে তার মাধ্যমে বাকিদের কাছে পৌঁছানোর কথা বলে, কিন্তু অ্যালেক্স বলে যে ধরা পড়লেও সে কিছু বলবে না, বরং তাকে ফলো করাই ভালো হবে। পরদিন সকালে পুলিশের একটি ইউনিট চা থেকে কাসারের উপর নজরদারি রাখে, কিন্তু কাসার তাদের উপস্থিতির কথা টের পেয়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে অ্যালেক্সের টিম হংকং এর ওই 3টি ব্যাংকের উপর নজরদারি রাখে এবং দেখে যে সেই একই সময়ে 3টি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হচ্ছে। ট্রানজ্যাকশন ট্র্যাক করে তারা জানতে পারে টাকা চীনের একটি ক্যাসিনো থেকে ক্যাশ আউট করা হচ্ছে। অ্যালেক্স টিমকে 2 ভাগে ভাগ করে দেয়। সে নিজে নিককে নিয়ে হেলিকপ্টারে করে কাসারের আস্তানার দিকে রওনা দেয়। পুলিশের টিম কাসারের আস্তানায় পৌঁছে জানতে পারে যে সে সেখান থেকে পালিয়ে গেছে। তল্লাশি চলাকালীন তারা একটি সুড়ঙ্গ পায় এবং তাকে ধরার জন্য একটি টিম সুড়ঙ্গে নামে। অন্যদিকে অ্যালেক্স এবং নিক অন্য টিমের সাথে সুড়ঙ্গের এক্সিট পয়েন্টে পৌঁছায়। সুড়ঙ্গের ভেতর কাসার এবং তার টিম লোকজনকে মেরে বাইরে বেরিয়ে আসে। অ্যালেক্সের টিম তাদের উপর গুলি চালাতে থাকে। তখনই গোলাগুলির মাঝখানে টেকের গায়ে একটি গুলি লেগে যায় এবং সে সেখানেই পড়ে যায়। কাসার পিছিয়ে গিয়ে একটি স্পিডবোট নিয়ে পানির পথে পালিয়ে যায় এবং সমুদ্রে গিয়ে টাকায় ভরা ব্যাগ একটি কার্গো শিপকে দিয়ে দেয়। এদিকে হংকং এর সেই পাওয়ার প্ল্যান্ট থেকে অ্যালেক্সের কাছে কল আসে। তারা অ্যালেক্সকে বলে যে এখন আমাদের সার্ভার রুমে আগের চেয়ে অনেক ঠান্ডা হয়ে গেছে, এখন চাইলে ভেতরে গিয়ে হার্ড ড্রাইভ বের করে আনতে পারো। তারপর অ্যালেক্স আর টিম নিয়ে সেখানে পৌঁছায়। তারা যখন ছুট পড়ে ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই একজন স্টাফ তাদের সতর্ক করে দেয় যে ভেতরের তাপমাত্রা এখনো অনেক বেশি, তোমরা 8 মিনিটের বেশি ভেতরে থাকতে পারবে না, তাই দ্রুত কাজ করে বেরিয়ে আসবে। অ্যালেক্স এবং নিক নিজেদের সাথে একজন স্টাফকেও নিয়ে যায়, কিন্তু যেমনই তারা সার্ভার রুমে ঢুকে গরম সহ্য করতে না পেরে সেই স্টাফ অজ্ঞান হয়ে যায়। নিক তখনই অ্যালেক্সকে বলে যে তুমি একে নিয়ে বাইরে যাও, আমি হার্ড ড্রাইভ নিয়ে আসছি। তারপর সে সেখানে রাখা একটি কোরাল দিয়ে সার্ভারের স্টোরেজ ভাঙতে শুরু করে। অবশেষে হার্ড ডিস্ক বের করে আনে। রিকভার করা হার্ড ড্রাইভ চেক করে দেখা যায় যে রেডিয়েশনের কারণে তাতে থাকা অর্ধেক ডাটা নষ্ট হয়ে গেছে। তারা চাইলেও সেটি পুরোপুরি রিকভার করতে পারছে না। তখন নিক ক্যারলকে বলে যে যখন আমি ব্যাংক হ্যাক করতাম তখন আমি আমার কোড সব সময় ডিলিট করে দিতাম, তো তোমরা কিভাবে আমার কোড রিকভার করেছিলে? তখন ক্যারল বলে যে এনএসএ এর কাছে ব্ল্যাক উইডো নামের একটি সফটওয়্যার আছে যার সাহায্যে আমরা তোমার কোড রিকভার করেছিলাম। তবে আমার মনে হয় না চীনের কাছে ইউএসএ গভর্নমেন্ট আমাদের এই সফটওয়্যার ইউজ করতে দেবে, তবুও আমি চেষ্টা করব। কিন্তু সেই এজেন্ট অ্যাক্সেস দিতে অস্বীকার করে। ওই সফটওয়্যার ছাড়া কোড রিকভার করা অসম্ভব ছিল। কিন্তু নিক বলে যে আমি ব্ল্যাক উইন্ডোকে হ্যাক করে অ্যাক্সেস নিতে পারি। এ কথা শুনে ক্যারল অবাক হয়ে যায় এবং বলে যে এটি অনেক ঝুঁকিপূর্ণ, আর যদি এনএসএ জানতে পারে তবে তারা তোমাকে জ্যান্ত ছাড়বে না। তখন নিক বলে আমাদের কাছে আর কোনো উপায় নেই, তুমি শুধু আমাকে কোনো সিনিয়র অফিসারের নাম বলো, আমি তার মাধ্যমে সিস্টেমের অ্যাক্সেস নিয়ে নেব। এখন নিক রিচার্ড নামের একজন সিনিয়র অফিসারের নাম ব্যবহার করে ব্ল্যাক উইন্ডোর পাসওয়ার্ড চেঞ্জের কমান্ড দেয়। যেমনই রিচার্ড পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড নিক পেয়ে যায়। নিক সফটওয়্যারে লগ ইন করে হ্যাকারের কোড রিকভার করা শুরু করে। যখন কোড রিকভার হয় তখন নিক একটি আইপি অ্যাড্রেস পায়। সেই আইপি অ্যাড্রেস ট্রেস করে সে দেখে যে লোকেশন জাকার্তার একটি শহরে, কিন্তু হ্যাকারের সাইট অনেক সিকিউর, তাই তারা সরাসরি অ্যাক্সেস করতে পারছে না। তারপর লিয়ানকে ট্রানজ্যাকশন আইডি চেক করার পর জানতে পারে যে তারা স্যাটেলাইট কোম্পানিকে অনেকবার পেমেন্ট করে মালয়েশিয়ার একটি লোকেশনের ছবি কিনেছে। এটি শুনে নিক কনফিউজ হয়ে যায় যে আসলে হ্যাকারের ওই লোকেশনের ছবি কেন চাই। এরই মধ্যে এনএসএ জানতে পারে যে ব্ল্যাক উইন্ডো সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। তারা এই বিষয়ে অ্যালেক্সের সিনিয়র অফিসারকে রিপোর্ট করে দেয়। এখন সিনিয়র অফিসার অ্যালেক্সকে বলেন যে তুমি নিকে নিজের টিম নিয়ে অনেক বড় রিস্ক নিয়েছো এবং আমি চাই না এনএসএর সামনে আমাদের নাম খারাপ হোক, তাই যত দ্রুত সম্ভব নিকে আমেরিকানদের হাতে তুলে দাও এবং কেস নিজে সলভ করো। এরপর অ্যালেক্স লিয়ানকে মেসেজ করে যে সে যেন নিককে নিয়ে কোথাও পালিয়ে যায়। অন্যদিকে হেনরিও ক্যারলকে কল করে রাগ করে এবং বলে যে নিকে এখন এই কেস থেকে সরাতে হবে। পরে অ্যালেক্স একটি সিক্রেট জায়গায় লিয়ান এবং নিকের সাথে দেখা করে। সে বলে যে আমি তোমাকে আমেরিকানদের হাতে তুলে দিচ্ছি না,
কিন্তু ক্যারল এবং হেনরি তোমাকে খুঁজে বের করবে, তাই আমাদের আলাদা আলাদা হয়ে জাকার্তায় যাওয়া উচিত এবং সেখানেই দেখা করা উচিত। কিন্তু যেমনই লিয়ান এবং নিক গাড়ি থেকে বাইরে বের হয়, কাসার রকেট লঞ্চার দিয়ে অ্যালেক্সের গাড়ি উড়িয়ে দেয়। নিজের চোখের সামনে ভাইকে মরতে দেখে লিয়ান ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে থাকে। এরই মধ্যে ক্যারলও সেখানে পৌঁছায় এবং কাসারের সাথে গান ফাইট শুরু হয়, কিন্তু গান ফাইটের সময় ক্যারলের গুলি লেগে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এটি দেখে নিক লিয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা দুজনে একজন মেকানিকের সাথে দেখা করে, নিকের পায়ের ট্র্যাকার সরিয়ে দেয় এবং লিয়ান তাদের জন্য নকল পাসপোর্ট বানায়। তারপর নিক এবং লিয়ান একটি প্রাইভেট জেটে করে জাকার্তায় পৌঁছায়। সেখানে পৌঁছে তারা দুজনে ওই লোকেশনে যায়। সেখানে পৌঁছে তারা দেখে যে সেটি একটি টিন মাইনিং এরিয়া। নিক হ্যাকারদের পুরো প্ল্যান বুঝে যায়। হংকং এর পাওয়ার প্ল্যানেটকে হ্যাকাররা শুধু এই জন্য হ্যাক করেছিল যে যাতে তারা জানতে পারে যে তাদের কেউ ধরতে পারবে কিনা। সেটি এক ধরনের তাদের টেস্ট ছিল, কিন্তু তাদের আসল প্ল্যান এটি ছিল যে তারা এখানেও পাওয়ার প্ল্যানেটে হ্যাক করবে, তারপর এখানে থাকা সবচাইতে বড় ট্যাঙ্কটিকে ধ্বংস করে দেবে যাতে এখানকার সব মাইনের ভিতর পানি পড়ে যায়। মার্কেটে টিনের শর্টেজ হয়ে যাবে এবং টিনের প্রাইস আকাশ ছোঁয়া হতে শুরু করবে। হ্যাকাররা আগে থেকে নিজেদের চুরি করা $74 মিলিয়ন টিন শেয়ারেন্সে ইনভেস্ট করবে এবং টিনের দাম আকাশ ছোঁয়া হলে তারা রাতারাতি এত টাকা কামিয়ে নেবে যে কেউ ভাবতেও পারবে না। এরপর নিক একটি টিন মাইনিং অফিসে চুপি চুপি ঢুকে সেখানকার ডাটা চুরি করে নেয় এবং চুরি করার ডাটা চেক করার পর তারা জানতে পারে যে হ্যাকার টাকা একটি লোকাল ব্যাংকে রেখেছে। এখন নিক লিয়ানকে ওই লোকাল ব্যাংকে পাঠায়, যেখানে লিয়ান ব্যাংকের এমপ্লয়িকে বলে যে আমার এখানে একটি জরুরি মিটিং হতে চলেছে, কিন্তু আমার পেন ড্রাইভ কাজ করছে না। আপনি কি আমার পেন ড্রাইভটি আপনার সিস্টেমে চেক করতে পারবেন? ব্যাংক এমপ্লয়ি তার পেন ড্রাইভটি নিজের সিপিইউ এর সাথে কানেক্ট করে দেয় এবং যেমনই সে কানেক্ট করে ব্যাংকের সমস্ত সার্ভার পুরো কন্ট্রোল নিকের কাছে চলে আসে এবং নিক হ্যাকারদের $74 মিলিয়ন ওই ব্যাংক থেকে সুইস ব্যাংকে ট্রান্সফার করে নেয়। সাথে সে কাসারের জন্য একটি মেসেজ ছেড়ে যায় যে যদি তুমি নিজের টাকা ফেরত পেতে চাও তবে আমার সাথে কন্ট্যাক্ট করো। তারপর কাসার তাকে কল করে, তখন নিক তাকে বলে যে আমি জানি তোমারও কোনো এক বস আছে এবং যদি সে নিজে টাকা ফেরত পেতে চায় তবে তাকে আমার সাথে কথা বলতে হবে। এরপর কাসার নিজের বস ট্রাংয়ের সাথে নিকের কথা বলায়। ট্রাং জিজ্ঞেস করে যে তোমার কি চাই? নিক বলে যে আগে তোমার যে প্রজেক্ট আছে তাতে আমার একটি অংশ চাই। তখন ট্রাং বলে ঠিক আছে, আমি তোমাকে অংশ দেওয়ার জন্য তৈরি, কিন্তু সবার আগে আমি তোমার সাথে দেখা করতে চাই। নিকও তার সাথে দেখা করার জন্য তৈরি হয়ে যায়। নিক খুব ভালো করে জানতো যে ট্রাং কোনোভাবেই তার অংশ দেবে না, বরং সে তাকে ডাবল ক্রস করবে, তাই সে পুরো পুলিশের সাথে সেখানে যায়। সেখানে পৌঁছানোর পর নিকে কাসার গান পয়েন্টে নিয়ে নেয়। কাসার অ্যালেক্সকে মেরেছিল, যে কিনা তার খুব ভালো বন্ধু ছিল, তাই তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য নিক তাকে মেরে ফেলে। এরপর নিকের উপর অন্ধের মতো ফায়ারিং হয়, তার গুলি লেগেও যায়, কিন্তু সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল তাই সে বেঁচে যায়। সেখানে সে প্রায় সবাইকে মেরে ফেলে, কিন্তু তখনই তার সামনে ট্রাং চলে আসে, যে কিনা তাদের সবার বস। সে নিকে জখম করে দেয়, দুজনের মধ্যে লড়াই হয়, কিন্তু নিক তাকে মেরে সেখান থেকে বের হতে সফল হয়ে যায়। তারপর নিক লিয়ানের কাছে পৌঁছায়, যাকে সে অনেক ভালোবাসে। লিয়ান তার জখমের ট্রিটমেন্ট করে। এরপর দুজনে ওই দেশ ছেড়ে কোনো অজানা জায়গার দিকে বেরিয়ে যায়, যেখানে তাদের পুলিশ খুঁজে পাবে না। সাথে তার কাছে হ্যাকারদের $74 মিলিয়ন আছে, যা সে নিজের সুইস ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিল, যার মানে এটি যে তার কাছে এখন জীবনে কোনো জিনিসের অভাব নেই। আর এরই সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের বার আরো এটি রোমাঞ্চকর কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।